ওকে, তো আমরা যেভাবে করি এখানে, এটা হলো পার্ট 1। তো পার্ট 1-এ তুমি এরকম ওয়ার্ডস পাবা, তাই না, যেগুলো এর মধ্যে থাকে। আসলে যত ওয়ার্ড দেওয়া আছে, যত মিনিং দেওয়া আছে, এগুলো পড়লে আর কিছু বাকি থাকে না। একদিন তাসফিন বলছিল যে স্যার আর বাকিগুলো কোথায় পাবো, আর বাকি লাগে না আসলে। তুমি জানো, দেখো এই যে ঐতিহ্যবাহী, ট্র্যাডিশনাল, মূল্যবান, ভ্যালুয়েবল, বস্ত্রশিল্প, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সংস্করণ, এটা একটু জানা দরকার। সংস্করণ, এই যে রয়ের পরে মূর্ধন্য, দেখো, সংস্করণ, এডিশন। যেমন আমার বইয়ের এই যে, যেটা আমি তোমাদেরকে পাঠাবো, এটা হলো ফার্স্ট এডিশন, তাই তো। সূক্ষ্ম, ডেলিকেট, এর আগে একটা আসছিল সূক্ষ্ম, কি লেখা ছিল এখানে, ফাইন ছিল মনে হয়। কারুকাজ, কারুকাজ, ক্রাফটম্যানশিপ, বয়ন শিল্প, ওয়েভিং ইন্ডাস্ট্রি, পরম্পরা, ট্র্যাডিশন, অনন্য, ইউনিক, নিদর্শন, জানো এগুলো, তাঁত, লুম, জ্যামিতিক, জিওমেট্রিক, শৈল্পিক, সৌন্দর্য, বণিক, বণিক হলো মার্চেন্ট, প্রসিদ্ধি, এই যে খ্যাতি, শাসন, শাসন, রুল, সংকট, আমরা পড়েছি না এটা, ক্রাইসিস বা সমস্যা, জি জি ক্ষতিগ্রস্ত, স্যার। ড্যামেজ টু, বিলুপ্ত, বিলুপ্ত, বিলীন পড়েছি, অর্গানাইজেশন, সংস্থা, সংঘ, সংগঠন, প্রচেষ্টা, ইফোর্ট, শিল্প, কৌশল, ইঞ্জিনিয়ারিং, অমূল্য, প্রাইসলেস, গৌরবময়। আসলে কয়েকটা বিষয় কাছাকাছি, তো মসলিন, জামদানি, এগুলো কাছাকাছি, এই জন্য মিনিং গুলো কাছাকাছি চলে আসছে। এখানে কি আছে, দেখো, নকশা, ডিজাইন, জনপ্রিয়, বাংলার, প্রাচীন, জানো সবাই, অ্যানসিয়েন্ট, প্রচলন, সার্কুলেশন বা ফ্যাশন, এরকম, যেটা চলে, এরকম। প্রকৃতপক্ষে, ইন্ডিড, বংশ, লাইনেজ, সংস্কৃতি, জানো, পরিচায়ক, স্বর্ণযুগ, স্বর্ণযুগ, গোল্ডেন এরা, লালন, চেরিশিং, ধারক, বিয়ারার, ধারক, যেটা ধারণ করে, যে কেউ কোনো কিছু ধারণ করে, যে ধারক। প্রতীক, সিম্বল, মারাত্মক, জানো, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, এটা জানতে হবে, হ্যাঁ। যেটা জানবা না, দেখো ম্যাক্সিমাম তো জানো, যেটা জানবা না সেটা কিন্তু মার্ক করে রাখবা, মার্কার দিয়ে। জুমাইল এসেছে, তাসফিনের খবর নেই। ওকে, দেখো, আজকে তো ওই ছেলেটাও আসেনি। জামদানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও মূল্যবান বস্ত্রশিল্প। এটি মূলত ঢাকাই মসলিনের একটি বিশেষ উন্নত মানের সংস্করণ, যা সূক্ষ্ম কারুকাজের জন্য বিখ্যাত। জামদানি বয়নশিল্প কয়েকশো বছর ধরে দেশ পরম্পরায় চলে আসছে, এবং এটি দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য নিদর্শন। এখান থেকে দেখো, এই যে এখান থেকে, জামদানি বয়নশিল্প, ওয়েভিং ইন্ডাস্ট্রি, কয়েকশো বছর ধরে দেশ পরম্পরায়, পরম্পরা এখানে ট্র্যাডিশন ছিল। পরম্পরা মানে হলো একটার পর আরেকটা, একটার পর আরেকটা, যেটা চলে আসে অনেকদিন পর ধরে, নির্দিষ্ট নিয়ম মেনে, তার সেইটা মানে হলো। রীতি, হ্যাঁ। মানে রীতি বলে যে ওইটা। রীতি, রীতি নিয়ম, রীতি মেনে কোনো কিছু চলে আসা, এরকম। স্যার, হেরিটেজ বা লিনিয়েজ এটারও একই রূপটা। হেরিটেজ, ঐতিহ্য, হ্যাঁ ওরকমই কাছাকাছি মিনিং। আচ্ছা দেখো, জামদানি বয়নশিল্প, ওয়েভিং ইন্ডাস্ট্রি কয়েকশো বছর ধরে দেশ পরম্পরায় চলে আসছে। আসলে মানে এখানে তো বুঝতে পারছো কোনটা হবে। হুম, আদিয়াত এসেছে এখানে। মানে টার্মটা আমি বলি না, কিছু কিছু শব্দ আছে যে এই শব্দের পরে ওই শব্দই আসে, তেমনি একটা শব্দ হলো পরম্পরা। এর আগে ওই একটা শব্দ তুমি পাবা, সেটা হলো বংশ, তাই না, নুবা এটা বলতে চেয়েছিলে না। জি স্যার। বংশ পরম্পরায় চলে আসছে, এটা, এই শব্দটা এরকমই, যে বংশ পরম্পরায়, বংশ, এই যে লাইনেজ, লাইনেজ না লিনেজ, কোনটা হবে উচ্চারণ? লিনিয়েজ হবে স্যার। লিনেজ না, এই দেখছো, স্যার লিনিয়েজ। লিনিয়েজ, আচ্ছা, ঠিক আছে, খুশি হলাম। তাহলে বংশ পরম্পরায় চলে আসছে, এবং এটি দেশ সংস্কৃতি, কালচার ও ট্র্যাডিশনের এক অনন্য, ইউনিক একটা, এই যে নিদর্শন, এক্সাম্পল।
এটি কোন সংস্কৃতির? এটা মারাত্মক সংস্কৃতি তো হয় না। কে পারবে? জুমাইল বলো। প্রাচীন। প্রাচীন হতে পারে, বাংলার হতে পারে। হুম। এখন এটা তো দেখো এরকম না যে আগে ছিল এখন নাই, শুধু প্রাচীন কালে। এটা যে বাংলার হবে বোঝা যাচ্ছে কেন? কারণ এটা তো আগে ছিল এখন নাই, বিষয়টা এরকম না। এটা আসলে ওই যে বংশ পরম্পরায় চলে আসছে, যেহেতু প্রেজেন্ট টাইমেও আছে, তো এটা শুধু প্রাচীন কালের অংশ নয়, এটা বাংলার সংস্কৃতির ও ঐতিহ্যের অনন্য নিদর্শন। তারপরে যদি তোমার কনফিউশন লাগে রেখে দিবা। হুম। এই কাপড়ে জটিল ড্যাশ ফুটিয়ে তোলা হয়, যা সাধারণত ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশা, জ্যামিতিক হলো জিওমেট্রিক নকশা দিয়ে সাজানো হয়। তাঁতিরা প্রতিটি জামদানি শাড়ি তৈরি করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত সময় নেন, যা সূক্ষ্মতা ও শৈল্পিক সৌন্দর্যের ড্যাশ বহিঃপ্রকাশ। আচ্ছা, এই কাপড়ের জটিল বুনন, বুনন আছে কি হবে? আদিয়াত বলো। স্যার নকশা হতে পারে। নকশা, হ্যাঁ, জটিল নকশা। ইজি না আসলে, এটা ইজি না। এই নকশার ডিজাইনটা অনেক কঠিন। যেমন একটা ইয়ে, ফার্জি নামে একটা ইয়ে আসছিল, ফার্জি, একটা ইন্ডিয়ান ওয়েব সিরিজ, মানে খুব দারুণ। তো এখানে টাকার নকশার একটা ডিজাইন দেখায়। একটা ফ্রড, শাহিদ কাপুর, সে হলো কিভাবে ফ্রড করে টাকার নকশা করে সে মিলিয়নার হয়ে যায়। তো আসলে মানে অনেক জটিল, ইজি না। তো এটার ডিজাইনটাও এরকম। এই কাপড়ের জটিল নকশা, এখানে হবে নকশা, হ্যাঁ, ডিজাইন। জটিল নকশা ফুটিয়ে তোলা হয়, এটা সেটা। তাঁতিরা, তাঁতি মানে যারা কাপড় বোনে, প্রতিটি জামদানি শাড়ি, তাহলে আমাদের কয়টা হলো? দেখো এখানে হলো বংশ, এই যে বংশ পরম্পরায়, এটি বাংলার সংস্কৃতি, দাগায় নিবা, যেটা হবে সেটা এরকম করে পেন্সিলে দাগা রাখবা। তারপরে এই কাপড়ের মাধ্যমে জটিল নকশা। ওকে, তাহলে আমার ওই দিকে আর নজর যাবে না যখন আমি অন্যগুলো করব। ধরো এখানে আসার পরে আমার তো এটা দেখার আর দরকার নাই, যেগুলো হয়ে গেছে। নজরটা যেন, ফোকাসটা যেন ওইদিকে না যায়। তাঁতিরা যারা কাপড় বনে, জামদানি শাড়ি তৈরি করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নেন, যেটা সূক্ষ্মতা, সূক্ষ্মতা হলো অ্যাকিউটনেস ও শৈল্পিক সৌন্দর্য। শৈল্পিক মানে কি, ওই যে আর্টিস্টিক ব্যাপার স্যাপার, আর্টিস্টিক বিউটি, এরকম বিউটির ড্যাশ বহিঃপ্রকাশ, এরকম কোন শব্দ আছে? বাকিরা বলতে হবে তো। ইথিকা, মিশাল, মার্সি আসে নাই? ও মার্সি আসছে, হ্যাঁ, সবাই আসছে। সাবরিয়া, তোমাদের কাছ থেকে শুনতে চাই তো। হুম। বাকিরা কেউ ধরতে পারছো না? সুমাইতা, দেখো যে এই এই যে কাপড়টা, এই কাপড়টা, এর সূক্ষ্মতা, অ্যাকিউটনেস বা শৈল্পিক যে সৌন্দর্য, শৈল্পিক মানে যে আর্ট, আর্টিস্টিক যে বিউটি, এইটার কি? এইটার প্রতীক হবে। উম, পরিচয়। এখন প্রতীক তো আসলে হবে না, এটা পরিচায়কই হবে, হ্যাঁ, পরিচায়ক, যে এইগুলার একটা বহিঃপ্রকাশ বা এক্সপ্রেস বা পরিচায়ক। এখন স্যার প্রতীক ধারক কোনো, হতে পারে। হ্যাঁ, ধারক। সৌন্দর্যের ধারক, সৌন্দর্যের ধারকও হতে পারে। কিন্তু ওই যে তোমার হলো এরকম আছে না, ধরো এই ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে দুইটা কাজ করবা। একটা হলো তুমি এমন একটা লাইন দেখবা, এমন একটা গ্যাপ দেখবা যে লাইনে দেখা যাচ্ছে এইটা বেশি, মনে হচ্ছে দেখবা যে এইটা বেশি যে হলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, তখন তো আর এটা হবে না। এক, দুই হলো যে আসলে কি যেন বললাম কথাটা, আচ্ছা, দুই হলো যে তুমি গ্যাপ রেখে দাও, এটা দিও না যদি এরকম কনফিউশন তৈরি হয়। আমি তো বুঝতেছি যে এটা পরিচয় হবে, কিন্তু এখন আসলে যদি এরকম প্যাচ লেগে যায় তখন তুমি দিবা না। আচ্ছা, আরেকটা কথা কি বলতে চাইলাম ভুলে গেলাম। আচ্ছা, দেখি করতে থাকি। পড়ো, একজন পড়ো। মুঘল আমলে জামদানি শিল্পের, হম সাবরিয়া পড়ো, অনেকদিন পরে আসলে। মুঘল আমলে
মুঘল আমলে জামদানি শিল্পের আহ, পরি- পরিচায়ক শুরু হয়। হ্যাঁ, পরে না এটা তো পরিচয় এখানে হয়ে গেল। আর এখানে তুমি আগে পড়ো, শিল্পের ড্যাশ শুরু হয়। জি, মুঘল মুঘল আমলে আমলে জামদানি জামদানি শিল্পের শিল্পের ড্যাশ শুরু হয়। হুম, রেখে দাও, এটা বোঝা যাচ্ছে না তো কি শুরু হয়। স্যার এরপর পড়বো। হ্যাঁ, এরপরে পড়ে যাবে বুদ্ধিমানের লক্ষণ, পরে ইউরোপীয় পরে বণিক ইউরোপীয় বণিকদের পরে ইউরোপীয় বণিকদের আগ্রহের কারণে জামদানি আন্তর্জাতিক বাজারেও প্রসিদ্ধ লাভ করে। তবে ব্রিটিশ শাসনের সময় জামদানির শিল্প ড্যাশ সংকটে পড়ে। এখানে এই পর্যন্ত আসো। এখানে বলছে দেখো সংকট মানে সমস্যা। তাহলে জামদানি শিল্প দেশ সংকটে পড়ে, কি ধরনের সংকটে পড়ে তার আগে দেখো মুঘল আমলে, যে এটা তো আসলে আমাদের মুঘল আমল কখন ছিল, এই যে এই যে 14th সেঞ্চুরি 13th সেঞ্চুরি ওই সময়টাই। তো তার আগেও হয়তো এটা ছিল। এখন মুঘল আমলে জামদানি শিল্পের প্রচলন শুরু হয় এরকম তো হতে পারে। তারপরে হলো প্রকৃতপক্ষে স্বর্ণযুগ হতে পারে, হ্যাঁ স্বর্ণযুগ হতে পারে, বা স্বর্ণযুগ শুরু হয়। তো ঠিক আছে, প্রচলন, এটা কি হবে, এটা একটু কনফিউশন লাগতেছে, বলো। স্যার দিয়ে আমার বলো। মনে হয় স্বর্ণযুগ প্রথমে হবে আর পরের ব্ল্যাঙ্কে হচ্ছে প্রচলন হবে। পরেরটাই যাই, আমি পরেরটাই পরে যাই। মুঘল আমলে জামদানি শিল্পের ড্যাশ শুরু হয়, কি শুরু হয় নুবা? স্যার আমি স্বর্ণযুগ দিয়েছি। স্বর্ণযুগ শুরু হয়। আচ্ছা, হতে পারে। কারণ মুঘলরা তো আমরা দেখেছি যে ওরা আসলে দামি দামি পোশাক আশাকের প্রতি ওদের একটা অ্যাট্রাকশন ছিল। ওরা হলো মসলিন পরতো, আর এটাও ওই ক্যাটাগরি। তো স্বর্ণযুগটা আমরা রাখি, কিন্তু আমরা একটু কনফিউশন লাগতেছে। উম, না দিই, হ্যাঁ রেখে দিই। তো পরেরটা দেখি। ইউরোপীয় বণিক আসলে কি কারা? ইউরোপীয় বণিক হলো ব্রিটিশরাও তো ইউরোপীয়, কিন্তু ওদের আগেও এসেছে, যেমন পর্তুগিজ, ডাচ, হুম, তারপরে এরকম ফ্রেঞ্চ, ওরা কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে। ওরা হলো ব্যবসা করতে এসেছিল। ওদের একটা ইন্টারেস্ট ছিল জামদানির জন্য, এবং ওরা নিয়ে গিয়ে ইউরোপে বিক্রি করতো। তো যার কারণে ইন্টারন্যাশনাল একটা বাজারে মার্কেটে ওদের এই শাড়ির একটা খ্যাতি বা ফেম ছড়িয়ে পড়ে। তবে ব্রিটিশরা যখন এসেছে, ওই যে জামদানির ক্ষেত্রে ওরা সেম কাজ করেছে। ওরা চেয়েছিল যে লোকাল যেগুলো এগুলোরে নষ্ট করে আমরা আমাদের যে সিল্ক আছে বা আদার্স যত কিছু আছে এইগুলোকে আমরা এই দেশের মার্কেটে ছড়িয়ে দিব। এখন নিজের প্রোডাক্ট চালু করতে হলে আগে কি করতে হয়, যেগুলো আছে ওইগুলো মনে করো যে কিভাবে নষ্ট করা যায়, ওই চিন্তা কুবুদ্ধি আর কি। তবে ব্রিটিশ শাসনের সময় জামদানি শিল্প দেশ সংকটে পড়ে। কি সংকটে পড়ে আদিয়া? স্যার একটু কনফিউজড হয়ে গেছি এখন। হ্যাঁ, এটা সহজ বোঝা যাচ্ছে। স্যার হুম, আমি বলবো বলো। মারাত্মক। হ্যাঁ, মারাত্মক সংকটে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, বোঝা যাচ্ছে, হ্যাঁ মারাত্মক সংকটে পড়ে। স্যার আমার জুম ইউআই এর জন্য এই শব্দটা ঢেকে আছে, এর জন্য দেখতে পাইনি, সরি স্যার। আরে পারি পারি। ঠিক আছে, মারাত্মক সংকটে, ভালো মানে ব্যাপক সংকটে পড়ে এরকম আর কি। এখানে যদি ব্যাপক শব্দ থাকতো তাহলে আবার বিপদ হয়ে যেত। তো এরকম খুব দারুণ সংকটে পড়ে, দারুণ তো হয় না, দারুণ হয় ভালো কিছুর জন্য, এখন সংকট যেহেতু সেটা হুম, ভয়ঙ্কর হতে পারতো। হ্যাঁ ভয়ঙ্কর হতে পারে, বা বিশাল ব্যাপক এরকম। ব্রিটিশ, আচ্ছা কে পড়ছিল, সাবরিয়া পড়ো। ব্রিটিশরা, সাবরিয়া কন্টিনিউ। আচ্ছা, স্যার আমার মাইক মিউট ছিল। ব্রিটিশরা স্থানীয় শিল্পকে দমন করতে শুরু করে এবং তাদের মেশিনে তৈরি কাপড়ের ড্যাশ বাড়িয়ে দেয়। উম, আচ্ছা তার পড়ি গল্পটা। তার প্রচলন হবে। হ্যাঁ প্রচলন হবে, দেখো যে যে বোঝা যাচ্ছে যে তারা আসলে মানে এখানে একটা আমাদের কি, আমাদের ওই সময়টা ব্রিটিশরা যখন আসছে ওই সময়ের পর থেকেই তো, ওদের আসার পর থেকেই যে একটা ইন্ডাস্ট্রিয়াল যে ইন্ডাস্ট্রি বা মেশিনের বা যন্ত্রের যে ব্যবহার, অটোমেটিক বলো বা মেশিনের মাধ্যমে তৈরি করা,
এইগুলার প্রচলন শুরু হয়। আমাদের তাঁতিরা এগুলো হাতে তৈরি করতো। দেখবা তোমার কাপড়ে, বিভিন্ন কাপড় চোপড়ে যে এমব্রয়ডারি করা থাকে, এগুলো কি মেশিনের মাধ্যমে করে, তাই না? আবার কিছু আছে হাতের কাজ, ওইগুলোর কিন্তু আবার ভ্যালু বেশি। ওইগুলো যারা ভালো করে করতে পারে সেটা সৌন্দর্য আরো বেশি, হাতের কাজের চাহিদা বেশি। কিন্তু যেহেতু যে মেশিন জায়গা করে নিয়েছে, তোরা কি করলো, ওদের মেশিনের যে তৈরি মানে সিল্কের কথা বলছে, আর্টিফিশিয়ালি তৈরি করা যেসব কটন, সেইগুলোর কথা বলছে, ওইগুলোর মেশিনের মাধ্যমে ওইগুলোর প্রচলন বাড়িয়ে দেয়। প্রচলন, এই সার্কুলেশন বাড়িয়ে দেয়, এতে বাংলার তাঁত শিল্প ক্ষতিগ্রস্ত হয়। তবে জামদানি সম্পূর্ণ বিলুপ্ত হয়নি, বিলুপ্ত, এই যে বিলুপ্ত, বিলীন। বর্তমানে জামদানি আবার ড্যাশ হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? প্রচলনের জায়গায় বিনিয়োগও তো হতে পারে, হতে পারে কি? হ্যাঁ, এই এটা তো ভালো একটা কথা বলছো তো। হম। কারণ প্রচলনের প্রচলনকে জায়গায় তো, বারবার শুরু করা যায় না। ঠিক আছে, ও গুড। আমি একমত ওর সাথে যে আসলে প্রচলনের জায়গায় বিনিয়োগ হতে পারে। আমি যে প্রচলনই দিব, এটা আসলে উম এই জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কোথায় গেল? এই যে প্রচলনের জায়গায় বিনিয়োগ হতে পারে, ঠিক আছে, হতে পারে। তো আমি রেখে দিই, তাহলে আমি দেখি পরে কি হতে পারে। এখানে অনেক কথা আছে, তা আমি একটু স্কিপ করে পড়ি। বর্তমানে জামদানি শিল্পের আবার ড্যাশ হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? এটা তো স্যার সহজ। এটাতে প্রচলন হবে। হ্যাঁ হ্যাঁ, বলো সাবরিয়া, কোনটা বললে? এটাতে জনপ্রিয়। প্রচলন হবে। না না, প্রচলন না। জনপ্রিয়। জনপ্রিয়। জনপ্রিয়, হ্যাঁ হ্যাঁ, জনপ্রিয়। এই যে একটু শুরুতেই তো বলছিলাম যে এটা অনেক পছন্দ করে মেয়েরা। জামদানি আবার জনপ্রিয় হয়ে উঠেছে। যে যত রকম শাড়ি আছে তাদের মধ্যে আসলে জামদানি মানে বেস্ট বা কুইন বলা যায়। বাংলাদেশ সরকার বিভিন্ন সংগঠন চেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা আন্তর্জাতিক স্বীকৃতির কথা বলছে, মানে ইউনেস্কোর কাজ কাম হইলো সে যে বিভিন্ন বিশ্ব ঐতিহ্য আছে যেগুলো, সেগুলোকে স্বীকৃতি দেওয়া। যেমন আমাদের নিজস্ব ব্যাপার স্যাপার কোন একটা এরিয়ার নির্দিষ্ট অঞ্চলে কালচারাল এবং ন্যাচারাল দুই রকম স্বীকৃতি সে দেয়। ইউনেস্কো হেরিটেজ আছে বাংলাদেশে তিনটা। হুম। কালচারাল, কালচারাল যেমন এই যে এটা কালচারের মধ্যে পড়ে। যেমন আমাদের বাউল গান, হুম, এটা কালচারাল হেরিটেজ। তারপরে আমাদের হচ্ছে ইলিশ, উফ, ইলিশ, সুন্দরবন, তারপরে হলো এরকম সবগুলো, এগুলো কালচারাল বা স্যার আপনি মিউট হয়ে আছেন। এইগুলো আর কি, যেগুলো মূল্যবান এবং যেগুলো কোনো সংস্কৃতির ধারক, বাহক, যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো এরকম তারা স্বীকৃতি দিয়ে ওই জিনিসটাকে রক্ষা করার চেষ্টা করে, যেন এটা হারিয়ে না যায়। জামদানি শুধু একটি কাপড় নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য ও শিল্প কৌশলের দেশ। শিল্প কৌশলের দেশ, এটি সংরক্ষণ ও বিকাশ করা আমাদের, সংরক্ষণ, প্রিজার্ভ এবং বিকাশ, ডেভেলপমেন্ট করা আমাদের দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই গৌরবময় ঐতিহ্যকে ড্যাশ করতে পারে। কি করতে পারে? ভবিষ্যৎ প্রজন্ম যেন এটাকে, স্যার আমি কি বলতে পারি? লালন। হম হম, অবশ্যই বলতে পারো। এই লালন। তো, হ্যাঁ, লালন, গুড। লালন করতে পারে, যে আমাদের আসলে যা কিছু বংশ পরম্পরায় ভালো কিছু যেগুলো কালচার, সেগুলো বংশ পরম্পরায় টিকে থাকে। তো পরের প্রজন্ম যদি ওটাকে যদি ভালোভাবে মানে গ্রহণ না করে বা সেটাকে চেরিশ না করে, ওই জিনিস হারিয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে তো আমরা বুঝলাম লালন হবে। জামদানি শুধু একটি কাপড় নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য ও শিল্প কৌশলের, বলো, এখানে প্যাচ লেগে প্রতীক। আছে, প্রতীক। এখানে আসলে আমি বুঝতে পারছি এখানে হয়েছে কি, এখানে কোথায় গেল, শিল্প কৌশলের মানে অনেকগুলো শব্দ আর কি বেশি হয়ে গেছে, যে কঠিন করতে গিয়ে বেশি সিনোনিমাস হয়ে গেছে। আচ্ছা, শিল্প কৌশলের, ও বলছে প্রতীক, হুম, ইতিহাস, ঐতিহ্য ও শিল্প কৌশলের ধারকও তো হতে পারে। এই জায়গাটায় বুঝছো, এখানে একটা হলেই হবে।
আচ্ছা, আমরা বাকি রেখেছিলাম কোনটা কোনটা? 20 নাম্বার না? 22 20 আর আর 22। 20। জি জি। আচ্ছা, মুঘল আমলে জামদানি শিল্পের ড্যাশ শুরু হয়। মুঘল আমলে জামদানি শিল্পের স্বর্ণযুগ শুরু হয়, এটা ঠিক আছে। ওই যে আমরা এটাও দেখেছিলাম যে মসলিনের স্বর্ণযুগটা ওই সময় ছিল। তো মুঘল আমলে মুঘলস, ওই যে বাবর, সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ওদের সময় এটা গোল্ডেন এরা ছিল ওই সময়টা। ওকে, ভালো কথা। আর এটা কি? ব্রিটিশরা স্থানীয় শিল্পকে দমন করতে শুরু করে এবং তাদের মেশিনে তৈরি কাপড়ের ড্যাশ বাড়িয়ে দেয়। এদের দুইটাই হবে। দুইটাই হতে পারে এখানে। স্যার, হুম। বিনিয়োগ দিলে কি সেন্টেন্সটা এমনি অকওয়ার্ড হয়ে যায় না, মানে স্ট্রাকচারটার সাথে? না না না, হয় না, কারণ ওরা ওরা তো চাইবেই যে এইটার দমাতে ইনভেস্টটা আমরা হলো বাড়িয়ে দিই, না অথবা না, বেশি। আমি স্যার আমি সেন্টেন্স হিসাবে বলতেছি, মানে কাপড়ের বিনিয়োগ কি হয়, নাকি মেশিনে কাপড় তৈরি। প্রস্তুতিতে বিনিয়োগ এমন টাইপের হওয়া বেটার হয় না? মানে কাপড়ের, মানে এই গ্রামারের স্ট্রাকচারটার সাথে প্রচলন বেশি ইয়ে যাচ্ছে না, বেশি প্রচলন। হ্যাঁ, এটা বেশি যাচ্ছে, তবে ওইটাও হবে আনসার, কথাটা এইভাবে বলা উচিত। হুম। জি স্যার, বুঝতে এটা পেরেছি। এটা হলে ইয়ে করতে হবে, ঠিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে তোমরা হলো নিজেরাও করতে পারো, কিছু কিছু নিজেরাও করতে পারো। আচ্ছা, দুইটা করব। দুইটা। আচ্ছা, ঠিক আছে, আজকে একটা থাকে। স্যার, বলো। আপনি আমাদেরকে ওয়ার্ড মিনিং এর শেষে যে পেজগুলো আছে ওগুলো আপনি আমাদেরকে হোমওয়ার্ক দিতে চাইছিলেন, আপনি কি আজকে ওইটা অ্যাসাইন করবেন? বুঝি নাই, ওয়ার্ড মিনিং এর শেষে? ওয়ার্ড মিনিং এর শেষে আপনি যে প্র্যাকটিস পেজগুলো রেখেছেন, আপনি চেয়েছিলেন ওগুলো আমাদেরকে হোমওয়ার্ক হিসেবে অ্যাসাইন করে দেবেন। ও আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো। হুম। জি জি জি। এগুলো তোমাদের নিজেদের কাজ, হ্যাঁ, এগুলো নিজেরা করবা। এই যে এখানে দেখো লাস্ট 15 ইয়ার্স কোশ্চেন দেওয়া আছে, এগুলো। আচ্ছা, তুমি হ্যাঁ এটা করতে পারো, যে কেউ যদি চাও যে হ্যাঁ এটা আমাকে দিয়ে চেক করাবা, সেটা করতে পারো। এটা আমাকে ই করে সুন্দর করে পিডিএফ করে পাঠাবা, ঠিক আছে? তাহলে জি আমি চেক স্যার, জি। করে দিতে পারবো। আর এটা তোমরা নিজেরাই মেলাতে পারবে, এখানে আনসার দেওয়া আছে, একটু এলোমেলো করে দেওয়া আছে, সহজে যেন চোখে না পড়ে। এটা করতে পারো, আর এটা আমি চেক করে দিতেই পারি। আশ্বিন, কখন এলে? আম, একটা ক্লাসে ছিলাম, সরি, লেট হয়ে গেছে। অসুবিধা। আমাকে একটু মনে করাই দিতে হবে যে কোন পর্যন্ত করেছিলাম, কষ্ট করে কাজটা কে স্যার করবে। আমরা রসই আর রসই শেষ করেছি। আমরা আজকে সরি ও আর এই যে যখন আর এটা শুরু। এইটা তো আগেই করেছি, তাই না? জি জি স্যার, এগুলো সব এটাও শেষ। এটা করেছিলাম। আচ্ছা, এটা করিনি। আচ্ছা, আর তো কিছু করি নাই, মানে এই পর্যন্ত করেছি, তাই না? নাকি? জি না জি না, জি। এই পর্যন্ত না। স্যার আমরা একটু পরেও গিয়েছি, আমরা এই যে দীর্ঘই রসই আপনি একটু মিলিয়ে মিলিয়ে পড়েছিলেন তো আমাদেরকে। এই যে এটা লেখাই ছিলাম নাকি? হ্যাঁ এটা হ্যাঁ, লেখাই জি নেই। জি, এগুলো পড়েছি, এগুলো পড়েছি। না না, এটা লেখাই নাই, ভালো করে দেখো। স্যার আমরা তো এটা পড়লাম, আপনি আমাদেরকে রুল লিখিয়েছিলেন না না, দেখবেন রুলস হয়তো। লেখাইছি কিন্তু শব্দগুলো লেখাই নাই, তাই না? আচ্ছা, দাঁড়াও, ঠিক আছে, আমি একটু হলো। চল। কপি লেখা আছে, এগুলো তো লিখিয়েছেন। জি। লাস্ট ক্লাস দেখো, কেউ দেখে নাই।
এই যে 25 নাম্বার ক্লাস ছিল এটা। ও, বানানের নিয়ম ছিল না? এটা তো ভুলে গেছি বানানের নিয়মের কথা। এত কষ্ট করে যে দিই, কেউ দেখো না যারা ক্লাস মিস করো। এটাও লিখেছিলাম। ও, স্যার আমি তো অয়ের শিখে সাথে বলছি। অয়ের সাথে উ। না, এটার একটা নোট রাখতে হবে, বুঝতে পেরেছি। হুম। স্যার বাংলা পেপার 1 এর জন্য ক্লাস করাবেন কবে থেকে? পেপার 1 তো চলছে, চিঠি চলছে। চিঠি তো এখন আমরা রচনায় যাব। জি স্যার, আমার রচনাটা একটু বাজে অবস্থা, এর জন্য বলছি। চিন্তা করো না, রচনা কমন পাবা। আচ্ছা স্যার। আচ্ছা, মনে পড়েছে। আরে দেখো কাণ্ড, আমি আসলে এটা ঠিক না। এটা তো আমার হলো লেখাই আছে, আমি তো লেখাই। ঠিক আছে, একটু এই দেখো লেখা আছে আমার। এখানে দেখলেই আমার মনে পড়ে যাবে। আজকে সেই বাংলা সিনেমার মতো হয়ে গেছে অবস্থা। বাংলা সিনেমায় কি হয় জানো? নায়ক একটা বাড়ি খায় মাথায়, বাড়ি খেয়েও পাগল হয়ে যায়, পরে আবার বাড়ি খায় একটা, বাড়ি খেয়ে ভালো হয়ে যায়। এরকম সিন দেখছো কেউ কখনো? স্যার কার্টুনে দেখি এগুলা। কার্টুনে? কার্টুনে দেখো এখনো? আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের তো লেখাও আছে এখানে, যে কি লিখবো আমরা। ঠিক আছে, পুরনো, যে একটু পুরনো আমাদের যে পুরনো ভালোবাসা একটু দেখে আসি। দেখো এখানে রিভিউ করে আসি। এই যে এখানে বোথ সাইড যদি অ বা আ থাকে তাহলে সেটা আকার হয় আলটিমেটলি, তাই না? কোথাও কিন্তু ফাঁকা থাকবে না, মানে অ হবে না যদি তুমি বোথ সাইড অ বা আ পাও। এইরকম, এই যে প্রাণযোগ অধিক, দেখো প্রাণযোগ অধিক এইভাবে পড়তে হবে, তাহলে অটা আসবে। প্রাণাধিক, এই যে তারপর শিক্ষালয়, সব জায়গায় আকার পাবে। দণ্ডাদেশ, আশা, কথা, এই যে আকার পাবে। আচ্ছা, এরপরে যদি এরপরে দেখলাম, যদি তুমি এখন দেখো, এখন আর সেকেন্ড সেগমেন্টে তুমি অ বা আ পাবা না। কি পাবা? রস্বই বা দীর্ঘই পাবা। তখন কি হবে? এ হয়ে যাবে। যেমন শুভ, এখানে অ বা আ, যথা, মহেশ, ওই যে মহা, এখানেও মহা, মহা, যথা, একই কথা, আ আছে। আর বাকি অংশে কি পাবা? রস্বই বা দীর্ঘই, তখন এ হয়ে যাবে। যেমন শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, এই যে এ হয়েছে এখানে, একার। এ মানে কি? একার। মহেশ, একার, একার। এই যে এখানে ভুল হয়েছে, তো এখানে ভুল আছে। এটা ঠিক করে নাও। এই যে এখানে একার যদি হয় তাহলে আকারটা তো থাকবে না। এই আকারটা কি থাকবে? থাকবে না এখানে। এটা মুছে যাবে, এটা হবে না। মহেশ্বর, যথাযোগ ইষ্ট, যথেষ্ট। আবার যদি এ বা আহ, রস্বই, রস্বই বা দীর্ঘই, এটা জায়গায় যদি রস্য উ চলে আসে, আচ্ছা এইভাবে বলি, যদি ইর জায়গায় যদি উ চলে আসে তখন ও হয়ে যাবে, ও কার হয়ে যাবে। সব থেকে সহজ। দেখো এই যে কথা যোগ উপকথন, এখানে এখন আর ই ই সাউন্ড না, এখানে উ সাউন্ড চলে আসছে, কিন্তু এখানে তো সেটাই আছে। তখন আমরা ওকার দিব। এই যে কথোপকথন, দেখো কার সাথে? এই যে থয়ের সাথে, ওকার। যেমন এখানে এখানে কি ছিল? দেখো কালো, এটা কাল না, এটা সন্ধিতে পড়তে হবে কালো। কালো যোগ কালো, কালো, এই কালো আবার ওই ব্ল্যাক না কিন্তু, সন্ধির অয়ের উচ্চারণ করছি। কালো যোগ উত্তীর্ণ, তাহলে অ বা আয়ের সাথে কি চলে আসলো? উ চলে আসলো, আমরা কি করব? ওকার দিব। এই দেখো ওকার হয়ে গেছে, ওকার। উটা কিন্তু মিশে গেছে ওর মধ্যে, তাই না? আর বাকিটুকু বসে পড়েছে। কালোত্তীর্ণ, কালোত্তীর্ণ মানে কি? কেউ বলতে পারবা? এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড? না না, এক্সপায়ার্ড না। কালোত্তীর্ণ খুব দারুণ একটা শব্দ। সময় কালো, চলে গেছে এরকম কিছু। না না, বলে দিই, বুঝতে পারবা না। কালোত্তীর্ণ হইলো যে মানে এরকম, যেটা হলো তার নিজের টাইমের থেকে এগিয়ে যায়।
কালকে উত্তীর্ণ করে সে ভবিষ্যতে চলে আসে। ধরো আজকে আমি স্যার এখানে এখানে আছি, মানে এরকম যে আমরা আজকে 2026-এ আছি, তাই তো? কিন্তু এটা অতীতের বিষয় না, এটা ভবিষ্যতের বিষয়। এখন যেমন তাহলে স্যার জাপান, শব্দের অর্থ হচ্ছে এক্সিট করা বা এরকম কিছু। এটা আমি বলে আমি শেষ করতে পারি। যেমন জাপান, সবাই বলে জাপান এখন 2050 সালে বসবাস করতেছে। কেন বলে? কারণ ওরা টেকনোলজিটা ওরা ওইভাবে চলে গেছে। অ্যাডভান্স। হ্যাঁ, ওরা অ্যাডভান্স। এই যে বর্তমান সময় থেকে যে ভবিষ্যতে চিন্তা বা ভবিষ্যতে কি হতে পারে ওই রকম কোনো কোনো কিছু ধরে ফেলা। যেমন তোমার হলো সব থেকে বড় উদাহরণ বা এক্সাম্পল বলা যায় হ্যামলেটের, এই শেক্সপিয়ারের হ্যামলেট। কারণ ওই টাইমে বসে ওই হ্যামলেট লেখার কথা না, বুঝতে পারছো না? কারণ ওটা ছিল একটা ইয়ে জিনিস, মডার্নের একটা মডার্নিজম যেটা বলি আমরা, মডার্ন চিন্তা ভাবনা, আধুনিক চিন্তা ভাবনার ফল ছিল ওইটা। কিন্তু সে কি আধুনিক যুগে ছিল, মডার্ন যুগে ছিল? শেক্সপিয়ার কি মডার্ন যুগে ছিল? ছিল না, এই জন্য না হ্যামলেটকে বলা হয় কালোত্তীর্ণ। আচ্ছা, এখন আমরা দেখো, আমরা এখন এই সাইডে অ বা অ আ পাবো, আগে ই পেয়েছি, পরে উ পেয়েছি, এখন কি পাবো? এ বা ওই পাবো। এখন এ বা ওই হলে আলটিমেটলি সেটা কি দিব? ওই কার দিব। খুব সহজ। যেমন মত, দেখো, মত যোগ আরে মত যোগ ঐক্য, ওই কথাই, এই যে ঐক্য, মতযোগ ঐক্য। এখন ওই বলতে কি? ওই কার, তাই না? তাহলে ও- ওই কারটা কার সাথে হবে? তয়ের সাথে। তো দাও, তয়ের সাথে ওই কার দিলাম। আর এই এই ওই তো মিশে গেল এর সাথে, ওই কারের মধ্যে চলে গেল। কি কে কে মিশলো? এই যে এখানে অ ছিল, অ ছিল আর ওই ছিল, এই দুইটা মিলে হয়ে গেল ওই কার। ওই, এই ওই কার হয়ে গেল। আমরা তো এই ময়ের সাথে কোনো সন্ধির লেনা লেনা দেনা নাই, এই কয়ে জফলার সাথেও সন্ধির লেনা দেনা নাই। তাহলে বাকিটুকু বসাও। এখন তুমি আবার এখানে ওই বসাইতে যাও না আলাদা করে, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ও তো মিশে গেছে ওর সাথে। এই মতৈক্য। শুধু এই ওইটা হচ্ছে ঐকার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কার্ডটা ওইটা যদি এখানে এ থাকতো, যেমন ধরো এখানে জনযোগ, জনযোগ এক, তাহলেও কিন্তু এখানে ঐকারই আসবে, ওই নয়ের সাথে ঐকার বসবে। কিরকম? এই এই দেখো, এই নয়ের সাথে ঐকার বসে গেল। আর কটা বসিয়ে দাও। এখন দেখো, কেউ যদি মনে করে ওই এখানে ওই ওই বলে আছে বলে এখানে ঐকার হয়েছে, তা না কিন্তু। এখানে তো এ আছে, তাহলে কেন এখানে ঐকার হইলো? কারণ রুলসটা হলো এরকম যে অ বা আয়ের সাথে তুমি যদি এ বা ওই যেটাই বসা পাও না কেন, আলটিমেটলি সেটা ঐকার হবে। আলটিমেটলি আমি একটা শব্দ বলি, কেন বলি? কারণ ওই যে উপরে আমরা দেখেছি না, আমরা রুলস লিখেছিলাম এই যে এরকম, হয়ে গেল অ বা আ বোথ সাইড। আবার আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু, যে এরকম এই যে ই বোথ সাইডে যদি ই থাকে, ই সাউন্ড, তাহলে সেটা আলটিমেটলি দীর্ঘ ই কার হয়। কোথাও এখানে তুমি মাঝখানে রস্ব ইকার পাবা না, সন্ধিতে কোথাও এখানে রস্ব ইকার পাবা না, সবগুলো দীর্ঘ ইকার পাবা। তেমনি কোথাও তুমি অ পাবা না, বোথ সাইড অ বা আ থাকলে কি পাবা? আকার পাবা। তেমনি দীর্ঘ উকার পাবা, দীর্ঘ উ পাবা। মরু যোগ উদ্যান, মরুদ্যান, কটু যোগ উক্তি, কটুক্তি, এইগুলো। আচ্ছা, আর যখন এক সাইড চলে যায় তখন অন্যগুলো ঢুকে পড়ে, ঢুকে পড়ে তখন এইগুলো অন্য কিছু আসে। যেমন আর কি আছে এরকম? জল যোগ ওকা, জলৌকা, এই যে এখানে পাবো আমরা, এইটুকের মধ্যে পাবো। এই যে এখানে দেখো, জল যোগ, এটা নাই, এটা লিখে নাও, জল যোগ ওকা। হুম, আরে, ও না না, এটা অন্য রুলসে পড়ে যাচ্ছে। দেখো, ঝালকা, হ্যাঁ এটা ওই, এটা আর অন্য রুলস। এটা ও চলে আসছে এখানে, আমার তো ও এর কথা নাই এখানে, তাহলে এটা অন্য রুলস। ঠিক আছে। আচ্ছা, স্যার যেগুলো আমরা পাই, এই যে দেখো এখানে আছে হিত যোগ, লিখো সবাই। এই স্যার যে হিত, জলৌকা মানে কি যোগ? হ্যাঁ হ্যাঁ যোগ, লিথ, হিত যোগ দাঁড়াও দাঁড়াও, হিতযোগ ঐশী হবে না, এটা তো হিতযোগ এসি হওয়ার কথা। হ্যাঁ, হিতযোগ এসি, এগুলো তো ঠিক না। কারণ এরকম ভুল, এটা যদি পরীক্ষায় চলে আসে, এটা হচ্ছে না কেন?
স্যার ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন। এটা এতক্ষণ ধরে হচ্ছিল। এটা কি হয় কে জানে, মাঝে মাঝে আমি বাংলায় মানে লেখাও কষ্ট, হিতযোগ এসি হবে এটা। দেখো, হয় রস্বইকার লিখো, তাহলে সেম রুলস, ঐকার হয়ে যাবে, এই যে তয়ের সাথে ঐকার দাও, ওই দুইটা মিলে, আর বাকিটুকু বসাও হিতৈষী। উচ্চারণটা হবে এরকম, হিতৈষী। দাঁড়াও আমরা একটু দেখি না, আমার কাছে মনে হচ্ছে ওখানে এসি হবে। জি স্যার, এসি হবে। এই যে এসি আছে, এসি, যিনি অন্যের মঙ্গল কামনা করেন বা ভালো চান, আহ, একজন সামওয়ানকে বোঝাচ্ছে। এখানে কি দেওয়া আছে? বেনেভোলেন্ট, ঠিকই তো আছে না? হুম। মতৈক্য লিখেছি, হ্যাঁ। তাহলে এই যে এটা লিখো। আচ্ছা, পরীক্ষা এটা আসলে মনে করো তোমাদের, তখন কি করবা? মহৈক্য, এই যে আগে আসলে কি, আমি আরেকটা কথা উদ্ভাবন করেছি রিসেন্টলি, যে হলো তুমি যদি কম্বিনেশন টু সেপারেশন ভালো করতে চাও, তাহলে আগে সেপারেশন টু কম্বিনেশন শিখতে হবে ভালো করে। ঠিক না কথাটা? জি স্যার। মহৈক্য, এর মধ্যে কি আসতে পারে? মহা, মহ বলে তো কিছু নাই, তাই না? মহ আমরা শিখি না কখনো, মহা দেখেছি অনেক কিছু। মহাযোগ, এই যে কি আছে, মহাযোগীশ, মহেশ, এরকম আমরা শিখেছি না? তার মহাযোগ, আহ, ভাঙবা কি করে? এখানে ঐক্য তো নাই, ঐক্য নাই, ঐক্য হয়। যেমন ঐক্য আমরা এখানে দেখেছি। আচ্ছা, মতৈক্য মহৈক্য, আচ্ছা, মতৈক্য মানে মতের মধ্যে ঐক্য, ঐক্য মানে ইউনিটি। আর মহৈক্য মানে কি, বিশাল একটা, ওই একই ইউনিটি আর কি। মহৈক্য এভাবে ভাঙতে হবে। মহেশ্বর্য, এটা আসতে পারে। মহেশ্বর্য, তাহলে এটাও এরকম মহা লিখো। মহা, আর ঐশ্বর্য বলে তো একজন আছে, আমরা জানি, ঐশ্বর্য রায়, ঐশ্বর্য। হুম, ঐশ্বর্য, ঐশ্বর্য শব্দটা আমরা শিখেছি, কিন্তু ঐশ্বর্য অর্থ কি? ঐশ্বর্য মানে সৌন্দর্য। না, ভুলে গেছো। বিত্ত, ওগুলো বৈভব, তো সম্পদ। গ্লোরি। না, ঐশ্বর্য হতে পারে, সৌন্দর্য হতে পারে, কিন্তু মেইনলি এটা আসলে ঐশ্বর্য হলো বিত্ত, সম্পদ, বৈভব, প্রপার্টি, এটাকে বোঝায়। দেখো, সদা যোগ এব, মানে উচ্চারণ করা ওটাও কঠিন। তাহলে আগে দয়ের সাথে তুমি ধরে ফেলেছো, এই রুলসটা ধরে ফেলেছো। এখন এই যে আকার আছে আর এ আছে, ঐকার হবে, ঐকার দিলে দয়ের সাথে বসিয়ে দিলে, আর বাকিটুকু বসিয়ে দিলে। সদৈব, উচ্চারণটা হবে সদৈব অল দ্য টাইম। এই যে এরকম কিছু সন্ধি আছে, এর থেকেও ক্রিটিক্যাল, যেগুলো আমরা সব মুখেও বলি না, সাধারণত লিখিও না, অর্থও জানি না, এগুলো কম আসে, কিন্তু ওইগুলোই পড়তে গিয়ে মনে করো ছেলে মেয়েরা মাথা নষ্ট করে ফেলে। আচ্ছা, তো এগুলোর মধ্যে এই কয়টা আছে। এখন আরেকটা রুলস লিখি, এখানে আছে, লেখা আছে অলরেডি, আমরা শিখতেছিলাম। হুম, দেখো, যে এখন আমরা সেই অ বা আ ফার্স্ট সেগমেন্ট, ওকে, সেকেন্ড সেগমেন্ট আমরা কি পেয়েছি? প্রথমে ই পেয়েছি, এরপরে আসলো কি, এ পেয়েছি, এ বা ওই, যেটা লিখলাম এখন মাত্র। তারপরে কি এসেছে? তারপরে আসলো হলো উ পেয়েছি, উ সাউন্ড পেয়েছি, তাই না? এখন আসলো কি, জি ও, স্যার। ও বা ও। তাহলেও কি হচ্ছে, এটার সাথে এটার মিল আছে, দেখো একটু আগে যেটা শিখলাম, আমি আর একটু, এই দেখো, মানে আরে গেল কই? এই যে, মানে এখানে এ ওই, সেকেন্ডটা হচ্ছে ওইকার, এখানে ও ও, ঔকার হচ্ছে, ঔকার তো জানো, এই যে এরকম ঔকার। যেমন মৌমাছি, তাই না? মৌ। ওকে, তা এখন আমরা লিখবো, আসো, এখানে কয়েকটা আছে, ঝামেলার আছে এটা। কেন ঝামেলার বললাম? এটা
এটা সেপারেশন টু কম্বিনেশন ঝামেলা না, এটা ঝামেলা হলো কম্বিনেশন টু সেপারেশন, যেটা তোমাদের আসার কথা। এখানে খুব সতর্ক ভাবে পড়তে হবে এই চারটা। দেখো বনযোগ, কোথা থেকে পড়লে? স্যার এখানে ও আর ও এর এইটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, না না না, আসলেই তাই। এটা দেখো, এটা তুমি মানে এখানে আরো এর সাথে আরো কয়েকটা শব্দ আছে, ওইগুলো দরকার নাই। তুমি যদি আসে এখান থেকে, তাহলে এই কয়টার থেকে আসবে। স্যার, স্যার আপনি মিউটেড। আচ্ছা, এইটা আমি একটা কাজ করি, এইভাবে লিখো এটা, বনৌষধি এইভাবে লিখলে, বনৌষধি দেখো এই দুইটার শেষে রুবা বলো। স্যার এখানে কি মহাযোগ ঔষধি হইতো না? মহাদেব ঔষধি, আচ্ছা লিখো, দাঁড়াও। না, এই চারটা তুমি একটু ক্রিটিক্যাল আছে বুঝছো। দেখো, পরম, পরম, যদিও আসবে না পরীক্ষা, এখান থেকে না আসার সম্ভাবনা মানে বেশি। তারপরে ওই চারটারে আমরা একটু স্পেশালি ট্রিট দিব। আচ্ছা, এখন তুমি দেখো খুব বিপদে পড়ে যাবা এটা যদি মুখস্থ না করো। এটা রুলসটা আমি এখানে একবারে লিখেছি, বুঝতে পারছো? এটাও একটা সমস্যা, মানে সবকিছুর একটা মানে সুবিধা, এত সুবিধার ভেতরেও কিছু অসুবিধা তো থাকবেই। বইয়ের রুলস গুলো এইভাবে লেখা নাই, বইয়ের রুলস গুলো আরো মানে বিস্তারিত ভাবে লেখা এবং কঠিন করে আছে। তো এখানে আমরা সহজ করে শেখার চেষ্টা করি, এখন এখানে আলাদা আলাদা না করে একসাথে করেছি। And দরকারও নাই, তুমি এগুলো তোমরা এইভাবে লিখো। দেখো, বনযোগ, এখানে কি আছে? ঔষধ, ঔষধি আর কি, ঔষধি, ঔষধি। ওকে, পরে হলো মহৌষধ, এই যে মহা তো বুঝতে পারছো, এটা ঔষধি হবে। এই দুইটা সেম, মানে মূল যে আমাদের যে কথাটা বলার চেষ্টা, আরে বাবা, আই হেট মেসেঞ্জার। ওকে, মূল যে কথা বলাটা চেষ্টা করছি এই দুইটা লেখার পরে বলি। পরম ঔষধ, পরম যোগ, এইখানে ও হবে, ঔষধ। কিন্তু আবার এখানে তো রস্বইকার নাই, তো তুমিও রস্বইকার দিও না, সেটা পরে আসতেছি। কিন্তু মেইন কনফ্লিক্টটা হইলো এইখানে, এইখানে, এই চারটার এখানে। এটাও মহ আছে, মহাযোগ, এটা ও হবে, সৎ। এখানে মূল কলপ্রিটটা হলো এইখানে, ধরো তুমি ভাঙবা এখানে। এখন এখানে কি কোনো বোঝার উপায় আছে যে কোনটা ও হবে আর কোনটা ও হবে? জি স্যার আছে, বলে হুম। এই রস্বইকার লাস্টে, রস্বইকার হলে ও হবে আর রস্বইকার না থাকলে ও হবে। চালাক, অতি চালাক, ঠিক আছে, এটা একটা পছন্দ হলো তোমার কথাটা আমার। আমি এরকম করে মুখস্থ করেছি স্যার।
ভেরি গুড, ব্রিলিয়ান্ট। আমি এরকমই পড়ছিলাম, বুঝছো। এখন এইখানে একটা পার্থক্য আছে, বুঝছো, এখানে একটা পার্থক্য আছে, কিন্তু আবার মানে মিনিং গুলো তুমি দাঁড় করাইতে যাবে একই টাইপের, যে হার মানে মেডিসিন টাইপের কোনো কিছু একটা দাঁড়ায়। হুম। কিন্তু মিনিং একটা পার্থক্য আছে। কি পার্থক্য জানো? পার্থক্যটা হলো, তুমি যদি আলাদা আলাদা করে মিনিং জানতে চাও, যেমন দেখো আমি এখনই দেখাই তোমাদের, এই যে ঔষধি আর ঔষধি এর মধ্যে পার্থক্য কি? আরে ওইখানে পেস্ট করতে গিয়ে ওইটাই আবার কপি করছে। ঔষধি হলো যে ঔষধি, আমি লিখছি ঔষধি, চলে আসছে ঔষধি, হইলো। আমি কিন্তু ঔকার দিই না এখানে, ঔকার থাকলে সেটা কি হয়, এটাতে উঠবেন তাইলে দেখেন কি আসে। কারণ ওটা দেখতেছি না। সাজেশন দিচ্ছে। আচ্ছা, ঔ থাকলে কি হয় দেখো, এই যে ও এর বড় ভাই, ঔ, ওইটা থাকলে কি হয়, এই যে হার্ব, ভেজিটেবলস, এই টাইপের কিছু বোঝায়, যেটা দিয়ে আগে তো, এখন তো আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আমরা ওষুধ খাই, তাই না, ইয়ে খাই, মেডিসিন খাই, কিন্তু আগের ঔষধ গুলো কেমন ছিল, এই যে হার্ব দিয়ে বানানো, বিভিন্ন লতাপাতা গাছপাতা ভেজিটেবল এসব দিয়ে বানানো। তো যেসব গাছের এই গুণটা থাকতো, এই কোয়ালিটি থাকতো, ওইটাই হলো ঔষধি গাছ। সব গাছের তো এই কোয়ালিটি নাই, আছে? নাই, না কিছু কিছু স্যার। গাছ আছে, হ্যাঁ কিছু কিছু গাছ আছে, সেগুলো হার্ব, মানে সেই আচ্ছা, হার্ব তো গুল্ম, সব গুল্মের যে ঔষধি গুণ আছে তা না। আচ্ছা যাই হোক, আর যেটা ঔষধি এইটা আছে হলো, যে দেখো আমি একটা অন্যভাবে লিখি, যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, ওইটাকে ঔষধি বলে। এই, এখানে ভুল লিখছে। তার এ হলো এআই তো, জেমিনির মানে গুগলের এআই, ও জানে না নাকি আমরা একটা একাডেমির মধ্যে ঢুকি। এই দেখো, দেখেছো, এইখানে কিন্তু ওকার নাই, মানে হলো কলা গাছ, কলা গাছ দেখো না, আমরা কলা খাই, ও কি করে, ও একবারই ফল দেয়, দিয়েও মারা যায়, সুইসাইড করে, ও আর ফল দেয় না, ওর অনেক কষ্ট। ওই জিনিসটারে বাংলায় ঔষধি বলে, কিন্তু ঔষধি জিনিসটা আলাদা, যেটা তো একটু আগে যেগুলো সম্পর্কে বললাম, যেটা হার্ব, যেটার হলো মেডিসিন দেওয়ার কোয়ালিটি আছে, ঔষধি গুণ আছে, সেইটা ঔষধি। আর যেই সব গাছ, ফল গাছ একদিন মারা যায়, একবার ফল দিয়ে মারা যায়, যেসব গাছপালা, এরা হলো ঔষধি। যেমন কলা গাছ। তো আর কি আছে, দরকার নাই, আমরা অন্যদিকে যাই, আলাপ অন্যদিকে নিয়ে আসি। কারণ এইখানে দেখো, এইখানে আবার তাহলে মানে এখন এইগুলোর অর্থ কিন্তু সবগুলোই মেডিসিনের দিকে যাচ্ছে, বুঝছো। দেখো এখানে কি লেখা আছে, হার্বাল মেডিসিন, এই যে এইখানে তো হিসাবে কলা গাছের মতো কিছু একটা হওয়ার কথা, এই দুইটা, যেটা একবার ফল দিয়ে মারা যায়, কিন্তু তা তো হচ্ছে না। মিনিং গুলো দেখলে বুঝতে পারবা। তো যাই হোক, এত আর আলাপ করবো না, তোমরা কি করবে, একটা আলাদা আলাদা করে এই দুইটা সাইজ দিবা। ওকে। হুম। তো যে এইটার যে পেঁচাল, আর মাত্র দুইটা আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে আসে পরীক্ষায়, এটা দিতে খুব ভালোবাসে। তুমি দেখবা, যেমন আমি যাই, এটা কি, এটা হলো এই যে দেবর্ষি রাজর্ষি মহর্ষি, এগুলো তোমরা পড়েছো নিজেরাও, শীতার্ত ভয়ার্ত বেদনার্ত পিপাসার্ত বন্যার্ত, এগুলা কেন বললাম, চলো। এই দেখো, এখানে আমরা খুঁজে বের করবো, দেখবা এর মধ্যে আছে, যেমন 24-এ নাই, এই দেখো 25-এ আছে, এই যে দেবযোগ ঋষি দেবর্ষি, এই দেখো 22-এ আছে, শীতার্ত আছে, এই যে ক্ষুধার্ত আছে, দেখেছো আমি যে একটা কথা বলছি, এই যে সপ্তর্ষি আছে, মানে ওই সেগমেন্ট থেকে একটা আসে পরীক্ষায়, এবার তোমাদের আসবে, ধরে নাও ওইখান থেকে আসবে। কারণ কেন আসবে বলো তো, আদিয়া? কারণ এটা একটা রুল, অনেক ইম্পর্টেন্ট রুল। আরে না, কারণ 24-এ আসে নাই, 25-এও আসে নাই, বুঝছো। ও আচ্ছা এই আচ্ছা। যে সপ্তর্ষি, এই দেখো শোকার্ত, মানে ওরা দিতে খুব পছন্দ করে এই রুলস থেকে, যে রাজর্ষি। কি আরে হবে? কি গেল কই, কোথায় চাপ লাগলো? এই যে বন্যার, তো এই দেখো, তো আমি কি করছি, এগুলোরে সব একসাথে নিয়ে আসছি, সব একসাথে, কোথায় গেল, এই যে, মানে এর বাইরে আর আসবে না। এখানে আমরা যেভাবে লিখেছি, এখন রুলসটা যদি বুঝতে চাও তাহলে সঙ্গেই থাকো, দেখো লিখো, অ বা
সঙ্গে থাকো এবং ধৈর্য ধারণ করো। অ বা এর সাথে রি, ওই গেল কই, যে রি সমান সমান অর। আমরা এটা আগে লিখি পরে বুঝি। অর, আবার লিখো এখানে ঋত। এটা আছে, আমরা রুলসটা ভালো করে বুঝি, হ্যাঁ পুরাটা হয়তো লিখবো না। তাহলে আর, এই আর, ঘটনা দেখো কি হচ্ছে। এটা একটা অর হচ্ছে, একটা আর হচ্ছে। এখন আমাদের প্রশ্ন, জনতার প্রশ্ন হলো, অর হচ্ছে কোথায়, আর হচ্ছে কোথায়, এটা আমরা খুঁজে বের করবো। প্রথমত এটা আমরা সুনিশ্চিত হই যে এখানে অ বা আ, এখানেও অ বা আ। দেখো দেব, এই যে অ বা আ পাবা তুমি। দেব মানে কি, বয়ের মধ্যে আ, অ মানে যেখানে আকার নাই সেটাই তো, তার মানে অ আছে ওখানে। যেমন অধম, আমরা বলি অধম, কিন্তু এখানে পড়বো সন্ধিতে অধম উত্তম। তাহলে তুমি অ পাবা। এটা তো আসো, দেখো দুইটা রুলস আমরা একসাথে শিখে বলবো। যে শীত, এখানে পড়বো কি শীত। ভয়, ক্ষুধা, এখানে আ রয়েছে। তৃষ্ণা, এখানে তার, এই যে শোক, শোক যোগ ঋত, কিন্তু কয়ের মধ্যে কি আছে, অ আছে, তাহলে শোক। আর বাকিগুলো আ আছে, এই যে বন্যা, বেদনা। ঠিক আছে, তাহলে আমরা এই ফার্স্ট সেগমেন্টে মিল পাইলাম দুই জায়গাটায়, কিন্তু সেকেন্ড সেগমেন্টে মিল নাই। যেখানে অর, অর হয় সেখানে রি, রি থাকে শুধু। আর যেখানে আর হয় সেখানে ঋত। বিষয়টা কেমন? ঋত, হ্যাঁ বেশি, দাঁড়াও, এই দেখো। তাহলে আমি বলছি যে রি, তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো, রি সমান সমান অর, আর ঋত সমান সমান আর। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো কয়েকবার। যেমন দেখো এখানে ঋষি, 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 ঋণ, ঋণ, মানে এর মধ্যে ত তো নাই, এই ত তো নাই, তার মানে শুধু রিটা ধরবো আমরা। ঠিক আছে, ঋত, ঋত, আচ্ছা ঋত, ঠিক আছে। তো এখানে আমরা শিটা ধরবো না, মানে ঋষি, এখানে ঋষি বা ঋণ থাকলে আমরা শুধু রিটাকেই ধরবো। তো রি সমান সমান অর। এখন অরটা কোথায় হচ্ছে আর আরটা কোথায় হচ্ছে এটা আমরা পরে আবিষ্কার করি। তারপর এটা দেখো সেকেন্ড যেটা ছিল, ঋত। এই যে ঋত, এই ঋত তুমি দেখলেই বুঝতে পারবা, এখানে আর অন্য কিছু নাই, এই যে ঋত, সবগুলা ঋত, এখানে সবগুলা ঋত। তাহলে আমরা কি দিব, আর দিব। এখন জাতির মনে প্রশ্ন, আর কোথায় হচ্ছে, অর কোথায় হচ্ছে, আর কোথায় হচ্ছে, এটা আমি লিখে দেখেন। আজকে রুলসটা ভালো করে বুঝি, লিখতে গেলে দেরি হবে, কিন্তু রুলসটা বোঝা দরকার। দেখো একটা শব্দ লিখো, ধরো প্রথমটাই লিখো, এই রাজা লিখো। এটা আসতে পারে রাজা যোগ ঋষি, কি আসে ঋষি। ঠিক আছে, রাজা যোগ ঋষি আগে লিখো, তাহলে কি হচ্ছে দেখো, রাজা, উম এই জায়গাটায় বিশাল একটা কাহিনী, রাজর্ষি। মানে এতক্ষণ তো আমরা কিছু একটা হচ্ছিল মাঝখানে, হ্যাঁ আমি বলেছিলাম যে কোথাও অটা ফাঁকা থাকবে না, কিন্তু এইখানে ফাঁকা থেকে যাচ্ছে। দেখো রাজর্ষি, এটাই তো লেখা আছে। বলছিলাম না কিছু একটা হবে, যে যদি বোথ সাইড অ আ হয়ে যেত তাহলে আকার হতো, কিন্তু এখানে তো আর বোথ সাইড নাই। কিন্তু উপরে যে রুলস গুলো আমরা দেখেছি সেইগুলোতে একার হচ্ছিল, মানে ওইকার হচ্ছিল, তারপরে ওকার হচ্ছিল, ঔকার হচ্ছিল। কিন্তু এইখানে ওই বর্গীয়তার সাথে কিছু হচ্ছে না, এখানে পরে, এখানে অ্যাকশনটা পরে এদিক থেকে নিয়ে যায়। দেখো এইখানে আছে, এইখানে অর আছে, লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে এটা বের করছি। তার আগে এইটা লিখো, দেখো এই রুলস থেকে একটা লিখো। ধরো এখন শীতের সময়, শীত যোগ ঋত, এই, তাহলে কি হচ্ছে, তালবস্যয় দীর্ঘ শেষ করে দিব, হ্যাঁ আর 2 মিনিট দাও। এখন শীত, এখানে আবার বলেছে আর হবে, আচ্ছা তয় আকার, তয় রেফ। এখন আমরা খুঁজে বের করব কোথায় আসলে অর হচ্ছে, কোথায় আর হচ্ছে। এই দেখো এখানে বলেছে অ বা আ থাকতে হবে, তাহলে আ আছে, এখানে আ আছে, প্লাস এখানে বলেছে শুধু রি থাকবে, ওকে, রি থাকলো,
এখন আমাদের বলেছে অর হবে, কিন্তু অর তো আমরা চোখে দেখছি না, আসলে আছে কোথায় দেখো, এই যে বর্গীয় জ না, আরে, অরটা খুঁজে পেতে আমাদের একটু কষ্ট হবে। এই যে বর্গীয় জ, বর্গীয় জ, দেখো অ বলতেছি, হ্যাঁ, বর্গীয় জর মধ্যে আমরা অ খুঁজে পেয়েছি। আর 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 তাহলে রটা কোথায়? রটা হলো এই যে রেফ, এই রেফের উচ্চারণ র। রেফটা কি? রেফটা হলো এক ধরনের র, এইখানে র আছে, তাহলে আমাদের কি হলো? এই হলো আমাদের, আরে, এই হলো আমাদের অর, বুঝতে পারছো? তাহলে রি, অ বা আয়ের সাথে রি, শুধু রি হলে সেটা অর হয়। এবার সবাই খুঁজে পেয়েছো যে কোথায় অর হলো? কথা জি বলো। স্যার। জি স্যার। হুম, এখন আমরা আর খুঁজে পাবো, আর খুঁজে বের করব। অরটা বের করা কঠিন, আরটা আরো সহজ। কারণ আর তো দেখো, আর মানে কি, যে আ তো এখানে সচক্ষে দেখা যাচ্ছে, এই যে এখানে এখানে, ওইখানে না, এই যে এখানে দেখো, আ সব জায়গায় দেখা যাচ্ছে। এখন আমি যে এখানে লিখেছি, আগের রুলসটা দেখি ঠিক আছে কিনা। শীত যোগ ঋত, এখানে অ আছে, ত এর মধ্যে কি আছে? অ আছে। আর আমাদের বলেছে আর হওয়ার জন্য ঋত হতে হবে, তো ঋত আছে, এই জন্য কি হয়েছে? আর হয়েছে। এখন আরটা আমরা খুঁজে বের করব। যেমন দেখো, এখানে এই যে আকারটা হয়েছে, আকার সমান সমান আর ওই যে সেই রেপ, এইটা আবার সিমিলারিটি আছে দুইজনের মধ্যে, রেপ হয় আর, এই হলো আমাদের আর। তুমি স্বরসন্ধির আর কোথাও তুমি রেপ পাবে না, ঠিক আছে? এবং স্বরসন্ধির সাথে বিসর্গ সন্ধির একটা ইয়ে আছে, মানে বিসর্গ সন্ধিতে রেপ পাবা। যেমন দু যোগ, ভালো করে দেখো, তাহলে আর তোমার কনফিউশন হবে না। দু যোগ নাম কি হবে? দুর নাম, মানে ওই বিসর্গটা উঠে গিয়ে রেপ হয়ে যায়। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি বলতে পারবা? এটার সাথে এটার পার্থক্য কি, রেপ হওয়ার? একটাতে তো ইয়ে নাই, এই যে স্বরেও তো নাই, ওখানে তো বিসর্গ বসছে। না না, মেইন থিং এটা না। বলো, এনিওয়ান? ক্লাস শেষ, বলো। মানে এখানেও রেপ হচ্ছে, এখানেও রেপ হচ্ছে, স্বরসন্ধিতে হচ্ছে, এবং স্বরসন্ধিতে শুধুমাত্র এখানেই রেপ হয়, অন্য কোথাও হয় না। আর বিসর্গ সন্ধিতে, মানে এই রুলসেই শুধু তুমি রেপ মাঝখানে পাবে হচ্ছে। স্বরসন্ধিতে। সরসন্ধি শুধু এই রুলসেই তুমি রেপ পাবা, আর কোথাও রেপ পাবা না। কিন্তু বিসর্গ সন্ধিতেও একটা রুলস আছে বড়, যেটা রেপ হয়, বিসর্গ উঠে গিয়ে রেপ হয়। এখন সেটা কিভাবে হয় এটা আমরা পরে দেখবো, কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে আমরা কিভাবে পার্থক্য করব যে এটা বিসর্গ সন্ধি, এটা স্বরসন্ধি? এখানে রি নাই। অ অ শব্দ, অ ধ্বনিটা এখানে পাওয়া যাচ্ছে না। অনেক ভাবে করা যায়, অনেক ভাবে সহজে পাওয়া যাবে, যে এখানে অ বা আ পাবো, তারপরে সেখানে বিসর্গ থাকবে না, তারপরে হলো এখানে রি থাকবে, তাই না? রি তো হলেও তোর প্রথমে রি আছে। আচ্ছা, মেইন আরেকটা থিং আছে, সেটা হলো দেখো, এইখানে রেপটা শেষে হচ্ছে সবগুলোতে, খেয়াল করেছো কেউ? এই রেপ গুলো স্যার আমি সবার তো শেষে বললাম হচ্ছে। মাঝখানে হচ্ছে। ও, তুমি বলেছো, আমি বুঝতে পারিনি, দুঃখিত। আর এইটা কি আছে? এটা মাঝখানে, শব্দের মাঝখানে, ঠিক আছে? এইটা আমরা পরের ক্লাসে লিখবো। তো আজকে এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, সন্ধি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ধরো লিখে দিলে তো লিখে দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা রুলসটা, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের জন্য।